নিহার, তোমার সাথে জালিয়াতি হয়েছে। ইভা তোমার সাথে ফ্রড করেছে, তুমি ওকে শাস্তি দেবে না? দাদা ভাই, তোমার কোনো আইডিয়া আছে যে এবার কত ক্ষমতা? আমি কি করে ওর সাথে লড়াই করব? তোমার ক্ষমতা নেই? দিয়া, জানো তো আমি মানুষ চোখে দেখতে পাচ্ছি তোমার হাতে কাপ, তুমি দাঁড়িয়ে রয়েছো, তুমি জিতেছো। আমি একদম, সে তো জিতবে, আমার মা বলে কথা। হঠাৎ করে গোল্ড কাপ চ্যাম্পিয়নশিপ সুন্দরগঞ্জকে এখানে কেন শিফট করা হলো? বলুন কেন শিফট করা হলো? দেখুন, ওখানকার কোর্টের অবস্থা ভালো নয়, রেনোভেশনের দরকার ছিল, তাই একাডেমি স্পেশাল পারমিশন করিয়ে সুন্দরগঞ্জ গোল্ড কাপ কলকাতা শিফট করা হয়েছে। আচ্ছা স্যার, দীপা ভট্টাচার্য বলে যিনি খেলছেন আসলে তো তিনি দিয়া ব্যানার্জি। হ্যাঁ, এই কথাটা সত্যি। নাম বাড়িয়ে যে এই টুর্নামেন্টে খেলছে তাকে বরখাস্ত করা হচ্ছে না কেন? তাকে আপনারা কেন খেলতে অ্যালাউ করছেন? এটা কিন্তু একটা বেআইনি ব্যাপার। না মানে, উনি তো আসল দিয়া ভট্টাচার্য। এটা আমার প্রশ্নের উত্তর নয়। উনি আসল দিয়া হোক বা নকল দিয়া হোক, নাম ভারিয়ে উনি খেলবেন কেন? আর আপনারা সব কিছু জেনেও কিভাবে কোনো আইনি ব্যবস্থা নিচ্ছেন না? হাত পা গুটিয়ে বসে আছেন। কে বললো আপনাদের যে আমি নাম ভারিয়ে খেলছি? কিন্তু আপনি তো দীপা ভট্টাচার্য নন, আপনি তো দিয়া ব্যানার্জি। দীপা ভট্টাচার্য নামে খেলা মানেই তো নাম ভারিয়ে খেলা। দেখুন, আমি বেশ কিছুদিন কোর্টের বাইরে ছিলাম, আর শুধু বাইরেই ছিলাম না, অন্তরালেও ছিলাম। তখনই আমি এফিডেভিট করে নিই যে দীপা ভট্টাচার্য ওরফে দীপান্বিতা ব্যানার্জি বা দিয়া ব্যানার্জি একই ব্যক্তি। এর পরেও কি আইনের দিক থেকে আমার খেলার জন্য কোনো সমস্যা হতে পারে? হ্যাঁ, পারে না, কোনো সমস্যা থাকতে পারে না। আর আপনি এই যে ইভা, আপনি এভাবে একাডেমিতে ঢুকে এসে জোর করে দিয়া ব্যানার্জির খেলাটা আটকানোর চেষ্টা করছেন কেন? আপনি কেনই বা আমাদের সাথে শত্রুতা করার জন্য উঠে পড়ে লেগেছেন? তার কারণটা কি? স্যার, তখন থেকে উনি যা নয় তাই নিয়ে প্রশ্ন করে চলেছেন। আপনি ওনাকে ইগনোর করে প্লিজ অনুমতি দিন, আমরা ম্যাচটা শুরু করি। আমাদের হাতে আর বেশি সময় নেই। হ্যাঁ না, খেলা শুরু হবে না। কেন শুরু করা যাবে না? আমি তো এফিডেভিটের কথাটা বললাম নাকি? আর চাইলে আমি আমার ডকুমেন্টসও দেখে দিতে পারি। খালি তোমার নাম নয়, তোমার খেলার পথে তোমার হাজবেন্ডের নামটা কিন্তু একটা বড় কাঁটা। মানে হেয়ালি না করে কি বলতে চাইছেন সেটা খুলে বলুন। আচ্ছা, এই ব্যাডমিন্টন একাডেমির প্রাক্তন কর্ণধার কে ছিল আপনাদের মনে আছে তো? মিস্টার ময়াঙ্ক শর্মা। আর উনি যখন এই ব্যাডমিন্টন একাডেমির কর্ণধার ছিলেন, কি করতেন উনি? স্বজন পোষণ করতেন। উনি সবসময় চাইতেন ওনার বোন শালিনীকে পুশ করতেন। উনি চাইতেন যে সব ম্যাচেই যাতে ওনার বোন শালিনী জেতে। ইভেন অনেকগুলো ম্যাচে শালিনী জিতে হচ্ছে। উনি শালিনীকে জেতানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। আর বর্তমানে এই একাডেমির যিনি কর্ণধার মিস্টার আর্য ব্যানার্জি, উনি আসার পর কি এই একাডেমিতে করাপশন বন্ধ হয়েছে? কি কি মনে হয় আপনাদের? হয়নি, করাপশন বন্ধ হয়নি। উনি এই একাডেমির একজন উচ্চ পদস্থ ব্যক্তিত্ব, তা সত্ত্বেও উনি এই ম্যাচে ওনার ওয়াইফকে খেলাচ্ছেন। ওয়াই? ওনার কি উচিত ছিল বলুন তো? আপনারাই বলুন, ওনার কি উচিত ছিল? ওনার উচিত ছিল এই টুর্নামেন্টের আগে পদত্যাগ করা। কি আপনারাই বলুন, দিয়া ব্যানার্জিকে খেলতে দেওয়া উচিত কি উচিত না? আরেকটা কথা, এই ম্যাচটা কিন্তু এখনো শুরু হয়নি, কিন্তু এই ম্যাচের কি রেজাল্ট হবে সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিতে পারবো। এই ম্যাচের উইনার হবে দিয়া ব্যানার্জি।
ও খারাপ খেলো বা ভালো খেলো, ইট ডাজ নট ম্যাটার। এবার আপনারাই ডিসাইড করে দেখুন এই দুর্নীতিকে আপনারা সাপোর্ট করবেন কিনা। আপনাদের কি মনে হচ্ছে যে এটা একটা ফেয়ার জাজমেন্ট? এরপরেও কি আপনাদের মনে হচ্ছে দিয়া ব্যানার্জিকে খেলতে অ্যালাউ করা উচিত? আরে বাবা, ব্যাডমিন্টন খেলতে এসে রামারের গল্প বন্ধ করে দাও। আমার মা খেলতে যায়, খেলতে ভালোবাসে। যে জিনিসটা কেউ ভালোবাসে তার সঙ্গে কেউ চিটিং করতে পারে নাকি? এই মেয়েটা কিচ্ছু জানে না। মেয়েকে তো সাংঘাতিক ট্রেনিং দিয়েছে দেখছি বাবা মা। কিন্তু আর্য ব্যানার্জি, তোমাকে আমি ছাড়বো না। তোমাকে আমি ধনে প্রাণে শেষ করব, শেষ। এই মহিলা যা বলছেন সেটা সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন। আমি আজ অবধি আমার নিজের স্বার্থে ব্যাডমিন্টনকে কোনোদিনও ইউজ করিনি বা ব্যবহার করিনি। আমি যদি সেটা করতাম, আমি যদি দিয়াকে সুযোগ পাইয়ে দিতাম, তাহলে ফার্স্ট ম্যাচে দিয়া হারতো না। দেখুন, আমি যেদিন ব্যাডমিন্টন গোল্ড কাপের উদ্বোধনে এসেছিলাম, সেদিন আপনাদের সম্মুখীন হয়েছিলাম। সেদিন আপনারা আমাকে এই একটা কথাই জিজ্ঞেস করছিলেন বারবার যে দিয়া কোথায়, দিয়া কি করছে, ও খেলছে না খেলা ছেড়ে দিয়েছে। সেই মুহূর্তে আমি আপনাদের কোনো প্রশ্নের উত্তর দিতে পারিনি, কারণ গত 5 বছর ধরে দিয়ার সাথে আমার দেখাই হয়নি। আমার সাথে কোনো যোগাযোগ ছিল না দিয়ার। কিন্তু আজকে আমি আপনাদের সম্মুখীন হয়েছি, আপনাদেরকে বলছি, সেই ব্যাডমিন্টন গোল্ড কাপ টুর্নামেন্ট সুন্দরগঞ্জে গিয়ে আমার সাথে দিয়ার দেখা হয়। আবার আমি দিয়াকে ফিরে পাই। ব্যাডমিন্টন দিয়াকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। এতদিন ধরে আমি জীবনে যা যা পেয়েছি সেটা ব্যাডমিন্টনের জন্য। তাই আমি কখনোই সেই ব্যাডমিন্টনের গায়ে কালিমা লাগতে দেব না। আপনারা যদি চান, আমি পদত্যাগ করতে রাজি আছি। আপনি কি বলছেন? আপনি পদত্যাগ করবেন? আমার জন্য আপনি পদত্যাগ করবেন? আমি তোমার স্বপ্ন পূরণের দায়িত্ব নিয়েছি দিয়া। আমাকে তো এইটুকুনি করতেই হবে। না মিস্টার ব্যানার্জি, আপনি পদত্যাগ করবেন না। দরকার হলে আমি খেলবো না। আপনি কেন বুঝতে পারছেন না? আপনি যদি আজকে এই একাডেমি থেকে চলে যান, তাহলে এই ব্যাডমিন্টন দুনিয়ার কত বড় একটা ক্ষতি হয়ে যাবে। যেখানে আমি ব্যাডমিন্টনকে ভালোবাসি, আমি কোনোদিনও ব্যাডমিন্টনের এত বড় ক্ষতি হতে দেব না। আপনি একাডেমিতে আছেন বলে কত দুস্থ প্লেয়াররা খেলতে পারছে এখনো। না মিস্টার ব্যানার্জি, আমার কারণে আমি আপনাকে ব্যাডমিন্টন ছেড়ে কিছুতেই যেতে দেব না, কিছুতেই না। স্যার, আপনি সরে গেলে একাডেমির সুনাম ঐতিহ্য সব নষ্ট হয়ে যাবে। আপনার মতো একজন সৎ অ্যাডমিনিস্ট্রেটর আমরা পাবো না। আপনি পথ ছাড়বেন না স্যার, প্লিজ। হ্যাঁ মিস্টার ব্যানার্জি, আপনি কোথাও যাবেন না। এই একাডেমি ছেড়ে আপনি কোথাও যাবেন না। কিন্তু দিয়াকে তো আমার খেলাতেই হবে, আর আমার পদত্যাগ করা ছাড়া আর কোনো উপায় নেই। আমরা আর্য ব্যানার্জিকে অবিশ্বাস করি না। আমরা ওনাকে অনেকদিন ধরে চিনি। ব্যাডমিন্টনের জন্য উনি জান পান লড়ে দিতে পারে, কিন্তু ব্যাডমিন্টনের গায়ে কোনোদিনও কাজ ছিটাবেন না। এদের মনে যদি কোনো পাপ থেকেই থাকে, তাহলে এরা একে অপরের জন্য কখনোই স্যাক্রিফাইস করতে পারতো না। এসব আপনারা কি বলছেন? আপনারা তো একটু আগে আমাকে সাপোর্ট করছিলেন। আপনারা একটু আগে চাইছিলেন আর্য ব্যানার্জির পদত্যাগ। আর্য ব্যানার্জি কি বললো না বললো, আর আপনাদের মত বদলে গেল, পাল্টি খেয়ে গেলেন আপনারা। আপনি আমাদের মিসগাইড করছিলেন। আপনার কথায় আমরা আর্য ব্যানার্জিকে ভুল বুঝছিলাম। মিস্টার আর্য ব্যানার্জি, আপনিও আপনার চেয়ার কারোর প্ররোচনা ছাড়বেন না। আপনারা ঠিক বলছেন তো?
আমাদের নিয়ে আপনাদের মনের মধ্যে কোনো সংশয় নেই তো? হ্যাঁ, যান দিয়া ব্যানার্জি, খেলতে যান। দিয়া ব্যানার্জি, খেলতে যান। খেলতে যান দিয়া ব্যানার্জি। দেখলে দুষ্টু আন্টি, সবাই আমার মা আর বাবার টিম। কেউ তোমার কথা শুনলই না। যাও যাও, গিয়ে চুপ করে বসে খেলা দেখো। হাততালি দিয়ে আমার মাকে সাপোর্ট করো। তোমাকে আমি ছাড়বো না আর্য ব্যানার্জি, তোমাদের কাউকে না। আজ তোমরা আমার হাত ফসকে পার পেয়ে গেলে, কিন্তু পরের বার আর পাবে না। নিহারকে আমি ঠিক যেমনভাবে সর্বশান্ত করেছি, তোমাদেরও আমি সর্বশান্ত করে দেবো। আপনি কেন আমার খেলাটা বন্ধ করতে চাইছিলেন আমি জানি না, আপনার উদ্দেশ্যটাও আমি জানি না, কিন্তু এই এত প্রশ্ন তুলে না একটা ভালো কাজ করেছেন আপনি। দর্শকের মধ্যে যদি আমার নাম ভারিয়ে খেলা নিয়ে বা আর্যর দুর্নীতি নিয়ে কোনো সন্দেহ থেকে থাকে, সেটা আপনি দূর করে দিলেন। আর আপনার আজকে এখানে আসার জন্য না একটা জিনিস আমি খুব ভালো করে বুঝতে পারলাম, এখনো কত মানুষ আমাদের ভালোবাসে, আমাদের সাপোর্ট করে, পছন্দ করে। এখনো কত মানুষের আশীর্বাদের হাত আমাদের মাথার উপর আছে। আর এত মানুষের শুভেচ্ছা নিয়ে যখন আমি খেলতে যাচ্ছি, তখন আমার জয়টা কেউ আটকে রাখতে পারবে না, আপনিও না। থ্যাংক ইউ ইভা, চলো। না গো, বর্দা ভাইকেও ফোনে পাচ্ছি না। কি যে হলো আমি তাই তো বুঝতে পারছি না। এতক্ষণে তো দিয়াতে চলে আসার কথা। সত্যি কখন ফিরবে বলো তো? দিয়ে কিছু বুঝতে পারছি না, এত লেট হচ্ছে। আচ্ছা শোনো না, তুমি ম্যাচের ব্যাপারে কোনো কিছু জানতে পেরেছো? আচ্ছা দিয়া জিতেছে তো? আমার দুজন রিপোর্টার বন্ধু গেছে এই খেলাটা কভার করতে, আমি তো তাদেরকেও সমানে ফোনে ট্রাই করে যাচ্ছি। কি মনে হচ্ছে বলো তো, ওখানে না নেটওয়ার্ক নেই, আমি তাদেরকেও ফোনে পাচ্ছি না। বাবা, হ্যাঁ বজরংবলী আন্টি আজ জিতলে ফাইনালে খেলবে তো? হ্যাঁ, আমিও তো সেরকমটাই শুনলাম। আসলে সুন্দরগঞ্জ থেকে পুরো টুর্নামেন্টটাকে কলকাতায় শিফট করা হয়েছে, তো ওই কারণে শিডিউলটা খুব কম্প্যাক্ট রয়েছে। বাবা, কালকেই কি ফাইনাল? কালই তো ফাইনাল হওয়ার কথা। আচ্ছা, আমাদের বাড়ির অনুষ্ঠানও তো কালকে, তার মানে বজরংবলী আন্টি ফাইনাল খেলে মানে আমাদের বাড়ির অনুষ্ঠানে অংশ নেবে তো? চুপ, আস্তে। বজরংবলী আন্টি আর আর্যদা যদি চলে আসে না, সব শুনে ফেলবে তো। আস্তে কথা বল। দেখো, দিয়া যে ফাইনালে উঠবে সে ব্যাপারে আই এম শিওর, কিন্তু কি বলতো, সেরকম প্র্যাকটিস তো কিছু করতে পারিনি, সেটাই চিন্তা হচ্ছে। আচ্ছা, মা ঠাম্মিরা কোথায় বলো তো? সেই যে গেছে কখন মার্কেটিং করতে, এখনো আসা নামনি। কি কাজ যত ওখানে? নিখিল, গয়নাগাটি, শাড়ি, জামা কাপড় অনেক কিছু কেনার ব্যাপার আছে, ওসব তুমি বুঝবে না, অনেক কিছু কিনতে সময় লাগবে না। বাবাই আসবে না? আসলে বাবার সামনেই তো পরীক্ষা, একেবারে পরীক্ষা হয়ে গেলে গরমের ছুটিতে ওকে নিয়ে আসবো রে, এখন আর আনবো না। কিন্তু কিন্তু দিয়া কখন ফিরবে বলো তো? তাহলে কি দিয়া? না ছোটি ভাই, আমি জিতিনি। মানে যেতুনি মানে? সত্যি জিততে পারিনি আমি। কি বলছো কি দিয়া? জিততে পারোনি? আরে আমরা সবাই কত আশা করেছিলাম দিয়া। আসলে অনেকদিন প্র্যাকটিস নেই তো তাই, কিন্তু তুমি তো শেষ কিছুদিন ধরে দিনরাত প্র্যাকটিস করেছো দিয়া, এমনটা তো হওয়ার কথা ছিল না। মিথ্যে কথা, বজরংবলী আন্টি জিতেছে মা, ওরা আমাদেরকে বোকা বানাচ্ছে। কি সত্যি মিথ্যে কথা বললে কেন? হাসছিস তুই? হাসছিস বর্দা ভাই? সত্যি জিতেছে?
একদম দারুণ খেলেছে। কাল ফাইনাল খেলবে আমাদের দিয়া। কাল ফাইনাল খেলবে? বাপ রে, গ্রেট নিউজ। স্ট্রেট সেটে খুব কম সময়ে জিতেছে আর একদম পয়েন্টের বেসিসে ফাইনাল। তাই? গুড। বাবা কালকে ফাইনাল খেলবে। আর তোরা এত ভালো অভিনয় করছিস না, আমি তো ঘাবড়ে গেছি আর কি। কত টেনশন হচ্ছিল কে বোঝাবে। তাই টেনশন টেনশন তো দিতে চেয়েছিলাম। টেনশন এখনো আছে ভাইয়া। আমি ফাইনালে উঠেছি জেনে বাড়ির সবাই এত আনন্দ করছে। কাল আমি ফাইনালে জিততে পারবো তো? এবারে সবার আশা আমি পূরণ করতে পারবো তো বজরংবলী? রক্তিম, রক্তিম আমার কথাটা শোনো। রক্তিম, যেও না রক্তিম। রক্তিম, রক্তিম তুমি রোজ এই আজে বাজে জিনিসগুলো খেয়ে নিজের শরীরটাকে শেষ করে দিচ্ছ রক্তিম, শেষ করে দিচ্ছ। তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকবো রক্তিম? আমি কি নিয়ে থাকবো? দিদিভাই, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? কি হয়েছে বলো? দিয়া, দিয়া তোমার মিন্তা ভাই এইসব আজে বাজে জিনিসগুলো খাবে বলে আমার কাছ থেকে টাকা চেয়েছিল জানো। আমি দিইনি, তাই রাগ করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। দিয়া তুমি বলো তো, তুমি বলো এভাবে এভাবে একটা মানুষ বাঁচতে পারে? তুমি বলো। না পারে না দিদিভাই, এভাবে একটা মানুষ বেঁচে থাকতে পারে না। আর আমরা মেজদা ভাইকে এভাবে মরে বেঁচে থাকতে কিছুতেই দেব না, কিছুতেই দেব না। কি করবে দিয়া? ও তো কারোর কথাই শোনে না, কারোর কথা শোনে না। ওর ব্যাপারে ইন্টারফেয়ার করতেই দেয় না। বাবুকে মদ খেতে বারণ করলেও বলে আমাকে জ্ঞান দিও না। দিদিভাই আমি বুঝতে পারছি তোর কষ্টটা, আমি বুঝতে পারছি। কিন্তু দেখো, মানুষটা আগে তো অনেক টাকা ইনকাম করেছে, এই সংসারে টাকা কন্ট্রিবিউটও করেছে। এখন তো মেজদা ভাই একদম বসে গেছে, তাই ওই জিনিসটা কিছুতেই মেনে নিতে পারছে না। মানে এই হারটা কিছুতেই মেজদা ভাই মেনে নিতে পারছে না। যখন নেশা করে থাকে তখন হয়তো এই সব কিছু ভুলে থাকতে পারে, তাই নেশাটাকে আঁকড়ে ধরে রাখে। কিন্তু দিদিভাই এইভাবে তো চলতে পারে না বলো। হ্যাঁ, আমাদের তো মেজদা ভাইকে আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে। হ্যাঁ, মেজদা ভাইয়ের কানে জীবনে বেঁচে থাকার মন্ত্রটা দিতে হবে। আমি বিশ্বাস করি দিদিভাই, সেই বাঁচাটাই আসল বেঁচে থাকা, সেই বাঁচাতে আর 5টা মানুষের জীবন করে দেয়। 5টা মানুষের জন্য রক্তিম বাঁচতে পারবে নাকি? পারবে মেজো বৌদি, ইচ্ছে থাকলেই পারবে। নিখিল, তোমরা কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো এখনো কিছু বলিনি মেজো বৌদি, তুমি কিভাবে বুঝতে পারবে বলো তো? আমি আসলে একটু মেজদা ভাইয়ের সঙ্গে কথা বলতে এসেছিলাম, কিন্তু যাক, কথাটা তোমাকেই বলি। একটা প্ল্যান করছি মেজো বৌদি, মেজদা ভাইকে না আবার কাজের মধ্যে ফেরানোর একটা প্ল্যান করছে। এমন একটা কাজ যেটা মেজদা ভাইয়ের করতে ভালো লাগবে, আমাদেরও করতে ভালো লাগবে। মেজদা ভাইকে যদি আবার কাজেতে ইনভলভ করা হয় না, তাহলে দেখবে মানুষটা পাল্টে গেছে আর এসব খাবে না। 5 বছর ধরে তো অনেক চেষ্টা করলো রক্তিম, কিছু তো হলো না। কে কাজ দেবে বলো তো নিখিল? ওকে কে কাজ দেবে? কেউ কাজ দেবে না, মেজদা ভাই নিজেই নিজের সর্বেসর্বা। মানে ভাইয়া তুমি কি বলতে চাইছো? একটা অনাথ আশ্রম খুলতে চাইছি। দিদিভাই, ভাইয়া কি বলে তুমি শুনেছো? অনাথ আশ্রম খুলবে? ভাইয়া এটা তো খুব ভালো কথা, খুব ভালো ভাবনা। আমার অনেক দিনের স্বপ্ন ছিল দিয়ে, অনেক দিনের স্বপ্ন ছিল। এখন মনে হচ্ছে এইটাই হচ্ছে বেস্ট টাইম এই অনাথ আশ্রমটা খোলার।
কত শিশু যারা পড়াশোনার সুযোগ পায় না, ভালো জামা কাপড় পরবার সুযোগ পায় না, আর ভালো খাওয়া দাওয়ার কথা তো বাদই দাও, তারা যদি একটু সুযোগ পায় তাহলে তো তাদের ভবিষ্যৎটা অন্যরকম হতে পারে। ওই ছেলেটার কথা মনে আছে দিয়া? ওই মাইন্ড ট্রেনার যাকে কাজে লাগিয়েছিল হিয়া রক্তমাখা জামাটা পাঠানোর জন্য, ও যদি একটু সুযোগ পায়, ওদের একটা ভালো আশ্রয়ের খুব দরকার, খুব প্রয়োজন। এটা তো খুব ভালো একটা আইডিয়া বলেছো নিখিল। আমরা তো তাহলে সবাই মিলে একসাথে কাজটা করতে পারি, তাই না? নিশ্চয়ই। কিন্তু রক্তিম কি পারবে করতে? হ্যাঁ পারবে, কেন পারবে না, নিশ্চয়ই পারবে। কিন্তু ভাইয়া আমি একটা জিনিস ভাবছি যে টাকা পয়সা, মানে এই আশ্রমের জন্য ফান্ডটা কে দেবে? ফান্ড এসে যাবে, আর্থিক সাহায্য যাবতীয় যা কিছু দরকার তার ব্যবস্থা আমি করব, ফান্ডের অ্যারেঞ্জমেন্ট আমি করব।